সিনেমার শুরুতে আমাদের কাশ্মীরের একটি জায়গা দেখানো হয়, যেখানে সিরিয়াল কিলারদের মতো একটি ডাকাতের দল ছিল। এই গ্রুপে 4 থেকে 5 জন ডাকাত ছিল, আর তাদের মধ্যে সাইকো টাইপের একজন ডাকাত ছিল। সে যে কখন কি করে ফেলে তা সে নিজেও জানে না। ওই দিন তারা একটি বড় লোকের বাড়িতে ডাকাতি করতে যায়। প্রথমে তারা ওই বাড়ির মালিককে নৃশংসভাবে হত্যা করে। এরপর তারা ডাকাতি করে সেখান থেকে বেরিয়ে আসতে যায়, কিন্তু তখনই ওই সাইকো ডাকাতটি সেখানে একটি ছোট্ট মেয়েকে লুকিয়ে থাকতে দেখে নেয়। মেয়েটিকে দেখে ওই সাইকো ডাকাত শয়তানি হাসি দিয়ে ঘরে ঢুকে পড়ে, তারপর ঘরের দরজা আটকে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কাশ্মীরের একটি ছোট্ট গ্রামে লোকজন ছোটাছুটি করছে, কারণ ওই গ্রামে একটি হায়না এসে আক্রমণ করেছে, আর সবাই তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। হায়নার হাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে তখন যোশী নামে একজন পুলিশ অফিসার আসে, কিন্তু যোশী অবস্থা খারাপ দেখে তার বন্ধু পার্থিকে কল করে। আসলে পার্থি জীবজন্তু খুবই ভালোবাসত এবং তাদের মনের কথা সে বুঝতে পারত। পার্থি তখন তার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু হায়নার কথা শুনে সে দ্রুত সেখানে চলে যায়। সেখানে ফরেস্টাররা থাকলেও তারা হায়নাটিকে বাগিয়ে আনতে পারছিল না। পার্থি তখন কোনোভাবে ওই হায়নাটিকে একটি স্কুলের মাঠে নিয়ে আসে। তারপর ফরেস্টারদের বলে গুলি করে ওই হায়নাটিকে অজ্ঞান করে দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় ফরেস্টারদের বন্দুকে ওই সময় ত্রুটি দেখা দেয়। তখন পার্থি তার ছেলেকে বলে গাড়ি থেকে অজ্ঞান করার ওষুধ নিয়ে আসতে। পার্থির ছেলে যখন ওষুধ নিয়ে আসছিল, তখন পার্থি দেখতে পায় স্কুলের 3টি মেয়ে অজান্তে খেলতে খেলতে মাঠের ভিতর এসে পড়েছে। তাদেরকে দেখা মাত্রই হায়নাটি হামলা করার জন্য তাদের দিকে ছুটে যায়। এটা দেখে পার্থি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে হায়নার সামনে চলে যায়। এরপর পার্থি ও হায়নার ভিতর মর্মান্তিক লড়াই হয়। তারপর একসময় পার্থির ছেলে পার্থিকে সেই অজ্ঞান করার ওষুধ দেয়। তখন ওই ওষুধের মাধ্যমে পার্থি হায়নাটিকে অজ্ঞান করে ফেলে। এরপর পার্থির বন্ধু হায়নাটিকে পার্থির একটি পার্সোনাল চিড়িয়াখানায় নিয়ে যায়। আর পার্থি বাড়ি যাওয়ার আগে তার ছেলেকে বলে ভুলেও যেন এইসব কথা তুমি তোমার মার কাছে বলো না। কিন্তু দুর্ভাগ্যবশত ওই হায়নাটি পার্থির পিঠে একটি থাবা বসিয়ে দেয়, আর এই কারণে সে তার স্ত্রী সানজানার কাছে ধরা পড়ে যায়। আর তখন তার স্ত্রী খুবই রেগে যায়, কারণ আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আর পার্থির পরা শার্টটি তার স্ত্রী তাকে গিফট করেছিল। তখন সানজানার রাগ ভাঙানোর জন্য সে তাকে নিয়ে ঘুরতে যায়। তাদের ছেলে মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরলে রাতে পার্টির আয়োজন করা হয়। একদিকে তারা পার্টি করছিল, অন্যদিকে ওই ডাকাতের দল অন্য একটি ডাকাতি করার প্ল্যান করছিল। তারা তখন রাস্তায় একটি গাড়ি দেখতে পায়। তখন ওই সাইকো ডাকাত একটি ইট গাড়ির দিকে ছুঁড়ে মারে। দুর্ঘটনার কারণে ওই গাড়িটি সেখানে উল্টে যায়। তারপর ওই ডাকাতের দল গাড়িতে থাকা ব্যক্তির ফোন সহ সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়, কিন্তু লোকটার কাছে বেশি ক্যাশ টাকা না থাকায় ওই সাইকো ডাকাতটি লোকটাকে গুলি করে মেরে ফেলে। আর এটিকে অ্যাক্সিডেন্ট সাজানোর জন্য তারা গাড়িটিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন সকালে পার্থি তার কফি শপে যায়। আসলে পার্থি এই গ্রামে একটি কফি শপ চালিয়ে তার সংসারের খরচ বহন করে। সকালে কফি শপে আসার পর সে তার বন্ধু যোশীর সাথে দেখা করে এবং সে জানতে পারে ওই গ্রামে পুরো একটি ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে এবং একটি অ্যাক্সিডেন্টও হয়েছে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, তখন যোশীর কাছে একটি কল আসে। যোশী তখন জানতে পারে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ব্যক্তিকে আসলে মাথায় গুলি করা হয়েছিল। তখন সে বুঝতে পারে একটি পরিবারের মৃত্যু আর অ্যাক্সিডেন্টের ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এজন্য যোশী তখন পার্থিকে নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া স্পটে যায়। সেখানে যাওয়ার পর তারা বুঝতে পারে লোকটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেদিন পুরো সময় সে পরিবারের সাথে ছিল, কারণ পার্থি জানত মার্ডারারগুলো এখনও তাদের ওই এলাকাতেই আছে। সেদিন রাতে সে কফি শপে গিয়ে তার ছোট্ট মেয়েকে ডান্স শেখাচ্ছিল। তখন বাইরে থেকে গান শুনে সেই সাইকো কিলারটি কফি শপে ঢুকে পড়ে। পার্থি তখন বলে কফি শপ বন্ধ হয়ে গেছে, এখন কফি পাওয়া যাবে না। তারপর ওই সাইকো কিলার বলে তার জন্য একটি চকলেট কফি আনতে। পার্থি তখন কফি আনতে চায় না। তখন ওই সাইকো কিলার বলে তাহলে এখন আমার জন্য 2টি কফি আনতে হবে। এইসব বিষয় নিয়ে তর্ক করতে করতে পার্থি খেয়াল করে ওই লোকটার কাছে একটি পিস্তল আছে, এজন্য সে সাইকোর কথা মেনে নেয়। এরপর সেখানে পার্থির একটি মেয়ে এমপ্লয়ি আসে।
তখন ওই সাইকো ওই মেয়ে এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে পিস্তল দেখায়। প্রার্থী তখন ভয় পেয়ে ক্যাশ থেকে সব টাকা এনে ওই সাইকো কিলারকে দিয়ে দেয়। কিন্তু টাকা দেওয়ার পরও ওই সাইকো বলে তার জন্য এক কাপ কফি আনতে। প্রার্থী যখন কফি বানাতে যায় তখন বাইরে থেকে ওই সাইকোকে খুঁজতে খুঁজতে বাকি সদস্যরাও সেখানে চলে আসে। সেখানে আসার পর তারা প্রার্থীর কফি শপ লুট করতে শুরু করে। প্রার্থী যখন সাইকোটির জন্য কফি নিয়ে আসে তখন সে দেখতে পায় সাইকোটি তার এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করছে। এটা দেখে প্রার্থী আর নিজেকে ঠিক রাখতে পারে না। এরপর সেখানে দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। প্রার্থী হাতের কাছে যা পায় তা দিয়েই তাদের মারতে শুরু করে। প্রার্থী একাই তাদের অবস্থা খারাপ করে দেয়। তখন ডাকাত দলের একজন ওই মেয়ে এমপ্লয়ির গলায় ছুরি ধরে এবং প্রার্থীকে তার ছুরি ফেলে দিতে বলে। প্রার্থী তখন ছুরি ফেলে দিলে ওই সাইকো তখন প্রার্থীর মেয়েকে মারতে যায়। প্রার্থী তখন সহ্য করতে না পেরে একটি পিস্তল উঠিয়ে সেখানে সব ডাকাতদের মেরে ফেলে। প্রার্থীর পিস্তলের সবগুলি ডাকাতদের মাথায় গিয়ে লাগে। এতে আমরা বুঝতে পারি প্রার্থী আসলে শার্প শুটার। প্রার্থীর এরকম রূপ দেখে তার মেয়ে ভয় পেয়ে যায়। ছোট্ট মেয়ের সামনে এইসব করার পর তার নিজেরই খারাপ লাগতে থাকে। 5 জন মানুষকে মারার কারণে পরের দিন সকালে পুলিশ প্রার্থীকে গ্রেপ্তার করে। কয়েকদিন পর প্রার্থীকে আদালতে নেওয়া হয়। সেখানে তার এমপ্লয়ি সহ কয়েকজন পুলিশ বন্ধু প্রার্থীর পক্ষে সাক্ষী দেয়। প্রার্থীর বন্ধু যোশী আদালতে জানায় প্রার্থী যাদের মেরেছে তারা আসলে বড় মাপের ক্রিমিনাল। প্রার্থীকে মারার আগের দিন তারা গ্রামের একটি পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। এইসব সাক্ষ্য দেওয়ার পর আদালত প্রার্থীকে কেস থেকে মুক্ত করে দেয়। আদালত থেকে বাইরে বেরিয়ে প্রার্থী দেখে তার জন্য অনেক সাংবাদিক অপেক্ষা করছে। প্রার্থী কোনোভাবে সেখান থেকে চলে গেলেও একটি সাংবাদিক তার ছবি তুলে নেয়। এরপর যখন প্রার্থীর ছবি পত্রিকায় বের হয় তখন বিভিন্ন জায়গার মাফিয়ারা প্রার্থীর পেছনে লেগে যায় এবং তাকে মারার জন্য লোক পাঠানো শুরু করে, কারণ প্রার্থীকে দেখতে হুবহু একজন বড় গ্যাংস্টারের মতো। এইসব কারণে প্রার্থীর ভয় দিন দিন বাড়তে থাকে। সে নিজে ঘর থেকে বের হতো না আর তার পরিবারের কাউকেও ঘর থেকে বের হতে দিত না। বেশ কিছুদিন যাওয়ার পর দেখা যায় প্রার্থীর ঘরের খাবার শেষ হয়ে গেছে। সে তখন ঠিক করে খাবার আনার জন্য সে মার্কেটে যাবে। তার পরিবারের লোক যখন তা জানতে পারে তখন তারাও তার সাথে যেতে চায়। তখন প্রার্থী তাদেরকে সাথে নিয়ে স্থানীয় একটি বাজারে যায়। সেখানে কেনাকাটা করার সময় প্রার্থীর কাছে তার বন্ধু যোশীর কল আসে। যোশী বলে কিছুদিন ধরে এলাকায় ক্রিমিনালদের উৎপাত বেড়েছে, তুমি ও তোমার পরিবার সাবধানে থেকো। এটা শুনে প্রার্থী তার পরিবারের লোকদের খুঁজতে শুরু করে। তখনই একটি লোক এসে পিছন থেকে তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপর সেখানে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। আর প্রার্থীর এই রূপ দেখে তার স্ত্রীও অবাক হয়ে যায়। হাতুড়ি দিয়ে মারতে মারতে একসময় তাদের সবাইকে প্রার্থী মেরে ফেলে। তখন প্রার্থীর ভয়ে গ্যাংস্টারের প্রধান সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রার্থী তার পরিবারের নিরাপত্তার জন্য থানায় যায় এবং এসআইকে বলে তার বাড়িতে কিছু পুলিশ দেওয়ার জন্য। তখন পুলিশ তাকে অপমান করে বলে, পুলিশ কি তোমার বাপের চাকর নাকি? তুমি ঘরে আরামে শুয়ে থাকবে আর পুলিশ তোমাদের পাহারা দিবে? প্রার্থী তখন রেগে গিয়ে ওই পুলিশের গলা চেপে ধরে। তখন যোশী এসে তাকে সামলে নেয় এবং তাকে বলে, তুমি কি তোমার পরিবারের চিন্তায় পাগল হয়ে গেছো নাকি? এইভাবে কেউ তোমাকে সিকিউরিটি দিবে না। তোমাকে যে কেউ মারতে এসেছিল তার কোনো প্রমাণও নেই, তোমার গায়ে কোনো আঘাতের চিহ্নও নেই। এটা শুনে প্রার্থীর মাথায় একটি বুদ্ধি আসে। সে যোশীকে বলে একটি হাতুড়ি দিয়ে তার পিঠে আঘাত করার জন্য। কোনো উপায় না পেয়ে যোশী তখন হাতুড়ি দিয়ে প্রার্থীর পিঠে আঘাত করে। এরপর প্রার্থী একজন পুলিশ কমিশনারের কাছে যায়। প্রার্থীর আঘাত দেখে সে একজন পুলিশকে তার সিকিউরিটির জন্য দেয়। পরের দিন আমরা দেখতে পাই প্রার্থীর বাড়িতে পুলিশ অফিসার চলে এসেছে। পুলিশ অফিসারকে দেখার পর প্রার্থী মনে মনে ভাবে, ইনি কিভাবে আমাকে সিকিউরিটি দিবে? উল্টে প্রার্থীরই তাকে সিকিউরিটি দিতে হবে। কিন্তু তারপরও সেই পুলিশ অফিসারকে সে সাথে রেখে দেয়। অনেকদিন বাড়িতে লুকিয়ে থাকার পর প্রার্থীর স্ত্রী সঞ্জনা বলে, এভাবে লুকিয়ে থাকা আর চলে না। সঞ্জনা বলে সব কিছু ভুলে আবার কফি শপ শুরু করতে। সঞ্জনার কথা মতো প্রার্থী আবার তার কফি শপ চালু করে। সেখানে সে দেখতে পায় একটি লোক তার ছবি তুলে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পর সেই লোকটি প্রার্থীর ছবি তার বসের কাছে পাঠিয়ে দেয়। তখন ওই লোকটি ছবিটি নিয়ে তার বস হারুলের কাছে যায়। সেখানে দেখা যায় হারুল আসলে একজন ডেঞ্জারাস লোক। তার সাথে বেইমানি করার কারণে সে কিছু লোকের হাত কেটে দিচ্ছে। সেই লোকটি তখন হারুলকে প্রার্থীর ছবি দেখিয়ে বলে,
লিও এখনও জীবিত আছে। ছবিটি দেখার পর হারুল তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তখন সে ছবিটি নিয়ে তার বড় ভাইয়ের কাছে যায়। আর এই বড় ভাই আসলে এই মুভিটার আসল ভিলেন, সঞ্জয় দত্ত। মুভিতে যার নাম অ্যান্থনি। অ্যান্থনি তখন ছবিটি দেখে রেগে ফুলতে থাকে। কিছুদিন যাওয়ার পর পার্থিভাবে সব কিছু হয়তো ঠিক হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ করে তার কফি শপে অ্যান্থনি চলে আসে। অ্যান্থনি আসার পর পার্থিকে সামনাসামনি দেখে সে অবাক হয়ে যায়। সে তখন পার্থিকে বলে, লিও, তুমি এখনও জীবিত আছো? এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমরা জানতাম তুমি আজ থেকে প্রায় 24 বছর আগে মারা গেছো। এইসব শুনে পার্থি অ্যান্থনিওকে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার নাম লিও নয়, আমার নাম পার্থি, আর আমি এখানে 20 বছর ধরে কফি শপ চালাচ্ছি। কিন্তু এইসব শুনে অ্যান্থনি তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমাকে বোকা বানানো এতটা সোজা নয়। অ্যান্থনি তখন একটি সিগারেটের প্যাকেট বের করে বলে, এটা তোমার কাছে অনেক ফেভারিট ছিল। পার্থি তখন জানায় যে সে স্মোক করে না। অ্যান্থনি তখন বলে, নাটক ভালোই শিখেছ। এই বলে সে হাসতে শুরু করে। সেখান থেকে যাওয়ার আগে সে বলে, আমি আবার ফিরে আসব। অ্যান্থনি সেখান থেকে চলে যাওয়ার পর এই বিষয়টি পার্থি যোশীকে জানায়। আর যোশী তখন অ্যান্থনিওর ডিটেলস বের করে ফেলে। অ্যান্থনিও আসলে বড় মাপের একজন গ্যাংস্টার। সে সিগারেট কোম্পানির নাম করে ড্রাগের ব্যবসা করে। ড্রাগের এই ইলিগাল ব্যবসা করে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরও জানতে পারে অ্যান্থনির একটা ছেলে ছিল এবং সে হুবহু পার্থির মতো দেখতে ছিল এবং তার নাম ছিল লিও। যোশী বলে, লিওর ব্যাপারে আমি বেশি কিছু জানি না, তবে সে বেশ কিছু বছর আগে মারা গেছে। আর এজন্যই হয়তো পার্থিকে তার ছেলে ভেবে অ্যান্থনিও তার পেছনে লেগে আছে। কিছুদিন পর সানজানা যখন মার্কেটে বাজার করতে যায়, তখন সেখানে একটি গ্যাংস্টার আসে তাকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে অ্যান্থনি চলে আসে এবং সানজানাকে মারতে যাওয়া সেই গুন্ডাকে মারতে শুরু করে। তাকে মারার পর অ্যান্থনি যখন সানজানার কাছে যায়, তখন সানজানা অনেক ভয় পেয়ে যায়। তখন অ্যান্থনি বলে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার ছেলের বউ। তুমি যাকে পার্থি বলে চিনো, সে আসলে আমার ছেলে লিও। লিও একজন মার্ডারার, আর আমার হয়ে সে যে কতজনকে মেরেছে তার কোনো হিসেব নেই। সানজানা বাড়িতে এসে পার্থিকে ফোন করে এবং তাকে বলে, সেই দিনের কফি শপে সেই লোকটি ফলো করতে করতে তার বাড়িতে চলে এসেছে। এটা শুনে পার্থি তখন দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। সে তার বড় ছেলেকে ফোন করে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য এবং অপরিচিত কোনো লোক দেখলে তাকে মেরে ফেলার জন্য। বাড়িতে যাওয়ার পর সে কাউকে দেখতে পায় না। বাইরে থেকে কিছু শব্দ শুনে সে একটি বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকে। সে যখন দেখে দরজা খুলে কেউ ঘরের ভিতরে ঢুকে আসছে, তখন সে তার বল্লম নিক্ষেপ করে। কিন্তু এটা আসলে পার্থি ছিল। সে কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায়। সানজানা তাদের এই অবস্থা দেখে একদম ভেঙে পড়ে। পরের দিন সানজানা পার্থিকে না জানিয়ে যোশীর কাছে যায়। সেখানে তারা পার্থির, লিও ও অ্যান্থনিওর ব্যাপারে তথ্য জোগাড় করতে থাকে। খুঁজতে খুঁজতে যোশী লিওর একজন বন্ধুর খোঁজ পায়, কিন্তু সে একজন ফাঁসির আসামি। এজন্য মাত্র 2 দিন পর তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। সে যখন ওই লোকটার কাছে লিওর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে তখন যোশীকে লিওর ব্যাপারে সব কিছু খুলে বলে। আর লিওর বিষয়ে বোঝানোর জন্য আমাদের 1999 সালের ঘটনা দেখানো হয়। মাদকের ব্যবসার পাশাপাশি অ্যান্থনিও একজন ধার্মিক মানুষ ছিল। সে কুসংস্কারে খুবই বিশ্বাসী ছিল। সে বিশ্বাস করত বলি দিলে সৃষ্টিকর্তা খুশি হবে। এই কারণে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য সে প্রায় ফ্যাক্টরিতে বলি দিত। প্রথমে সে গরু ছাগল বলি দিলেও পরবর্তীতে সে নর বলি দেওয়া শুরু করে। একসময় অ্যান্থনির একটি ড্রাগ সাপ্লাই পুলিশের হাতে ধরা পড়ে যায়। তখন সেই ড্রাগের চালান ছাড়ানোর জন্য সে লিওকে সেখানে পাঠায়। আর তখনই আমরা এই মুভিতে বিজয়ের ইয়ং লুক দেখতে পাই। লিও সেখান থেকে সব পুলিশকে মেরে সেখান থেকে তাদের মাল ছাড়িয়ে আনে। আর এই জন্য ওই রাতে বড় পার্টির আয়োজন করা হয়। লিও যখন নাচ গানে ব্যস্ত ছিল, তখন অ্যান্থনির কাছে একজন কবিরাজ আসে। ওই কবিরাজ তাকে বলে আজকে অ্যান্থনিওর জন্য একটি খারাপ রাত, আর এই জন্য একটি বড় স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ অ্যান্থনির ছেলে বা মেয়ে দুজনের একজনকে বলি দিতে হবে। এটা না করলে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হবে। তখন অ্যান্থনি তার ভাই হারুলকে বলে লিওকে ধরে আনার জন্য। অ্যান্থনির কথা মতো হারুল লিওকে অজ্ঞান অবস্থায় ধরে নিয়ে আসে। লিওর যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি তার বাবা তার বোনকে
বলি দেওয়ার জন্য তার গলায় ছুরি ধরে রেখেছে। অ্যান্থনি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এজন্য আমি তোমাকে না মেরে তোমার বোনকে বলি দিতে যাচ্ছি। এটা শুনে লিও বলে, আমি আমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমার বোনের যদি কিছু হয় তাহলে এখান থেকে কাউকে জীবিত বের হতে দিব না। কিন্তু অ্যান্থনি লিওর কোনো কথা না শুনে তার মেয়েকে বলি দেওয়ার জন্য যায়। তখন লিও তার চেয়ার ভেঙে ফেলে। তারপর সেখানে দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায়। লিও যখন তার বোনের হাত খুলে দেয় তখন বোঝা যায় তার বোনেরও অনেক ফাইটিং স্কিল আছে। এরপর তারা দুজনে মিলে সেখানে সবাইকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে লিও ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। যে ফ্যাক্টরির জন্য এত কিছু, সে ওই ফ্যাক্টরি রাখতে চায় না। তখন লিওর কাকা হারুল রেগে গিয়ে লিওর বোনকে মেরে ফেলে। লিও তখন প্রচণ্ড রেগে গিয়ে তার কাকাকে মারতে যায়। তখন সেখানে অ্যান্থনি চলে আসে। সেখানে এসেই সে লিওকে 5টি গুলি করে এবং লিও সেখানেই মারা যায়। এসব কিছু জানার পর যোশি ওই কয়েদির কাছে জানতে চায় এরপর কি হয়েছিল, কিন্তু ওই কয়েদি তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সানজানার সাথে দেখা করে যোশি তাকে এইসব ব্যাপারে খুলে বলে। সেদিন রাতে পার্থি তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। তখন তার ফোনে একটি কল আসে। আসলে তাকে অ্যান্থনি কল করেছে এবং বলছিল, তুমি তো আমার সাথে দেখা করতে গেলে না, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এরপর পার্থি বাইরে তাকিয়ে দেখতে পায় অ্যান্থনি কয়েকশো গাড়ি নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অ্যান্থনি পার্থিকে বলে, আমি তোমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছি, ছেলেকে ফেরত চাইলে তুমি আমার ফ্যাক্টরিতে চলে এসো। অ্যান্থনি তখন পার্থির ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন একটি রেসিং সিন শুরু হয়ে যায়। পার্থি তার ছেলেকে বাঁচানোর জন্য অ্যান্থনির পিছনে লেগে যায়। এই সময় পার্থি অ্যান্থনির অনেকগুলো গাড়ি ব্লাস্ট করে দেয়। অ্যান্থনি বুঝতে পারে পার্থি না মারা যাওয়া পর্যন্ত তাদের পেছন ছাড়বে না, তাই অ্যান্থনিও তখন তার দলবল নিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে যায়। এরপর সেখানে শুরু হয় মর্মান্তিক ফাইট। পার্থি একের পর এক গুন্ডাদের মারতে থাকে। সবাইকে মারার পর অবশেষে আমরা অ্যান্থনি ভার্সেস পার্থির ফাইটিং সিন দেখতে পাই। তাদের ভিতর বেশ কিছু সময় ফাইট চলতে থাকে। এক পর্যায়ে পার্থি অ্যান্থনির অবস্থা খারাপ করে দেয়। অ্যান্থনিকে আধমরা করে রেখে পার্থি তার ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে তার ছেলেকে খুঁজে পায় না। তখন সে অ্যান্থনিকে মারতে মারতে তার কাছে জিজ্ঞেস করে, তুমি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছ? অ্যান্থনি তখন হাসতে হাসতে বলে, লিও, তুমি কি ভুলে গেছো? আজ থেকে প্রায় 24 বছর আগে আজকের রাতে তোমার বোনকে বলি দিতে যাচ্ছিলাম। কিন্তু তোমার জন্য আমি তাকে বলি দিতে পারিনি। এই কারণে তোমার ছেলেকে বলি দেওয়ার জন্য আমার ফ্যাক্টরিতে নিয়ে গেছি। এটা শুনে পার্থি রেগে গিয়ে আবার অ্যান্থনিকে মারতে শুরু করে আর বারবার বলতে থাকে, আমি লিও নই। এত কিছু হয়ে যাওয়ার পর অ্যান্থনি ভাবতে থাকে এই ছেলেটি হয়তো আসলে লিও নয়। অ্যান্থনি মারা যাওয়ার আগে পার্থি তার কানে কানে কিছু একটা বলে। অ্যান্থনির মৃত্যুর খবর শুনে তখন হারুল পার্থিকে ফোন করে এবং তাকে বলে, তুমি আমার ভাইয়ের ডেড বডি নিয়ে এখানে চলে এসো এবং তোমার ছেলেকে নিয়ে যাও। এই কথা শুনে পার্থি তখন অ্যান্থনির ডেড বডি নিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক দূর জার্নি করার পর অবশেষে সে ফ্যাক্টরিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে হারুলকে বলে, আমি কোনো ঝামেলা করতে চাই না, আমার ছেলেকে ফিরিয়ে দাও আর আমি এখান থেকে চলে যাই। কিন্তু হারুল এত সহজে নিজের ভাইয়ের খুনিকে ছেড়ে দিতে চায় না। সে তার গ্যাং সদস্যদের ফোন করে বলে পার্থির পুরো ফ্যামিলিকে মেরে ফেলতে। হারুলের লোকজন তখন সানজানা ও তার ছেলেকে মারতে যায়। তখন তারা দেখে তাদের বাড়ির চারপাশে ফাঁদ পাতা আছে। আসলে পার্থি বাড়ি থেকে যাওয়ার আগে বাড়ির চারিপাশে ফাঁদ পেতে রেখেছিল, আর এই ফাঁদে পড়ে একে একে সবাই মারা যেতে থাকে। এক পর্যায়ে দলে শুধুমাত্র একজন লোক বেঁচে থাকে এবং সে সানজানার কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই সেখানে মুভির প্রথমে দেখানো সেই হায়নাটি চলে আসে। এই হায়নাটিকে মূলত পার্থি তার বাড়ির পাশে দেখাশোনা করত। তখন ওই হায়নাটি ওই লোকটিকে মেরে ফেলে। তখন হারুল তার দলের কারোরই রেসপন্স পায় না। তখন সে রেগে গিয়ে পার্থিকে মারতে যায়, আর এরপরই শুরু হয় মুভিটির মেইন ফাইটিং সিন। আর এই ফাইট অনেক সময় ধরে চলতে থাকে। পার্থি সেখানে সবাইকে মেরে রক্ত গঙ্গা বইয়ে দেয়। সবাইকে মারার পর পার্থি যখন হারুলকে মারতে যায় তখন সে বলে, আমি 100% নিশ্চিত যে তুমি লিও না, কারণ তুমি লিও হলে তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে অনেক আগেই মেরে ফেলতে। তখন পার্থি হাসতে হাসতে বলে, আমি সেই 24 বছর আগে মারা যাওয়া লিও।
সব কিছু ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছিলাম, কিন্তু আমাকে খুঁজে তোরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনলি। এইসব বলে প্রার্থী হারুলকে মেরে ফেলে। আর তখন আমরা বুঝতে পারি অ্যান্থনিও মরার আগে প্রার্থী তার কানে কানে কী বলেছিল। অবশেষে সবাইকে মারার পর প্রার্থী তার ছেলেকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে, আর যাওয়ার আগে সে পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। সব কিছু ভুলে গিয়ে প্রার্থী তার পরিবারের সাথে সুখে বাস করছিল, কিন্তু তখন হঠাৎ একদিন একটি আননোন নাম্বার থেকে তার কাছে কল আসে। সেখান থেকে কেউ একজন তাকে বলে, শুধু বাবার ফ্যাক্টরি জ্বালালে হবে না লিও, এরকম ফ্যাক্টরি ইন্ডিয়াতে অনেক আছে, আর ওই সব ফ্যাক্টরিতে আগুন দেওয়ার জন্য আমার সাথে তোমাকে যোগ দিতে হবে। আর এই বলেই এই মুভিটির গল্প এখানে শেষ হয়ে যায়।